নিশ্চয়ই এবারে দেখতে পাচ্ছ। হ্যাঁ ম্যাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আজকে রিমোট সেন্সিং স্যাটেলাইটে আগে প্ল্যাটফর্ম করব। প্ল্যাটফর্মটা কি জিনিস? The platforms refers to the structures or vehicles on which remote sensing instruments are mounted. কোন একটা ভূপৃষ্ঠের কোন ছবি তথ্য সংগ্রহ করার জন্য যে স্থান থেকে সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে ইনস্ট্রুমেন্টে যেখানে রাখা হচ্ছে সেটা কি বলা হচ্ছে? প্ল্যাটফর্ম। ঠিক আছে। The platform on which a particular sensor is housed determines a number of attributes which may dictate the use of particular sensors. যে প্ল্যাটফর্ম থেকে তোমার সেন্সর গুলো বিভিন্ন রকম অ্যাট্রিবিউটস গুলো, বিভিন্ন রকম তোমার পিকচার গুলো ক্যাপচার করবে। These attributes include distance the sensor is from the object of interest, কত দূরে এই সেন্সরটা রয়েছে, periodicity of image acquisition, কত সময় ধরে কতক্ষণ অন্তর কোন একটা ইমেজকে অ্যাকোয়ার করা হবে, টাইমিং অফ ইমেজ অ্যাকুইজিশন, কত সময়টা নেবে আর কি একটা ইমেজ অ্যাকুইজিশন করতে কতটা সময় নিতে হবে, অ্যান্ড লোকেশন অ্যান্ড এক্সটেন্ট অফ কভারেজ, কতটা এলাকা কতটা অঞ্চল সেটা কভারেজ করছে। এই সমস্ত অ্যাট্রিবিউটস গুলো এখানে ইনক্লুডেড থাকছে। There are three broad categories of remote sensing platforms. এখানে তিন রকমের রিমোট সেন্সিং প্ল্যাটফর্মস রয়েছে। কি কি? ফার্স্ট হচ্ছে গ্রাউন্ড বেসড, যেটা ভূপৃষ্ঠেই রাখা হচ্ছে, গ্রাউন্ড বেসড। এয়ারবোর্ন, যেটা তোমার বায়ুমণ্ডলে রয়েছে এয়ারবোর্ন, অ্যান্ড স্যাটেলাইট, যেটা মহাশূন্যে রয়েছে। অর্থাৎ এই তিন প্রকারের, একটা গ্রাউন্ড বেসড, একটা এয়ারবোর্ন, আর একটা স্পেস বোর্ন। স্পেস বোর্নটাই হচ্ছে স্যাটেলাইট। তাহলে আমরা প্রথমে দেখব গ্রাউন্ড বেসড কিরকম ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে, কিরকম ধরনের প্ল্যাটফর্ম রয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে হ্যান্ড হেল্ড ডিভাইসেস, হাতে করে ধরে যে সমস্ত ডিভাইসেস হতে পারে, ট্রাইপডস, ওই ত্রিপদ পায়া, যেটা ত্রিপায়াযুক্ত যে তোমার স্ট্যান্ড গুলো, তোমরা যে সমস্ত থিওডোলাইট বা ডাম্পি লেভেল করার সময় একটা ট্রাইপড ব্যবহার করেছিলে না, সেই ট্রাইপডের উপরে তোমার এটা প্রিজমেটিক কম্পাসটা রাখা হতো, সেই রকম একটা ট্রাইপড, ত্রিপায়া একটা স্ট্যান্ড, টাওয়ার্স, কোনো টাওয়ার হতে পারে, অথবা ক্রেনস, এইগুলো হচ্ছে তোমার গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম। The instruments that are ground-based are often used to measure the quantity and quality of light coming from the sun or close range characterization of objects. তাহলে এখানে এই যে গ্রাউন্ড বেসড যে ইনস্ট্রুমেন্টস গুলো রয়েছে, প্ল্যাটফর্মে রয়েছে, সেটা কি করে যে সূর্য থেকে যে আলোক রশ্মিটা আসছে তার কতটা পরিমাণ আলোক রশ্মি আসছে, তার গুণগত কতটা কিরকম গুণ আছে, এবং তার সাথে অবজেক্টে কি ক্যারেক্টার আছে, সেইগুলো মেজার করতে সাহায্য করে। ফর এক্সাম্পল, টু স্টাডি প্রপার্টিজ অফ এ সিঙ্গেল প্ল্যান্ট, কোন একটা গাছের কোনো প্রপার্টি তুমি নিতে চাইছো, অর স্মল প্যাচ অফ গ্রাস, কোন একটা গ্রাসের ছোট একটা অংশ তুমি দেখতে চাইছো, ইট উড মেক সেন্স টু ইউজ আ গ্রাউন্ড বেসড ইনস্ট্রুমেন্ট। তুমি সেখানে কিন্তু এই স্যাটেলাইট বা মানে তোমার সে মশা মারতে কামান দাগে যেরকম বলা হয়, তুমি নিশ্চয়ই এইগুলোর জন্য একটা স্যাটেলাইট নেবে না বা একটা এয়ারপোর্ট প্ল্যাটফর্ম নেবে না। সেখানে তুমি গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্মেই তুমি ইনস্ট্রুমেন্টসটা রাখবে, যেখানে একটা গাছের অথবা একটা পার্টিকুলার সিঙ্গেল প্ল্যান্টের কিছু ক্যারেক্টারাইজেশন নিতে চাইছো, কোন একটা ঘাসের একটা অংশ, প্যাচ অফ দ্য গ্রাস তুমি নিতে চাইছো, তখন সেখানে গ্রাউন্ড বেসড ইনস্ট্রুমেন্টটাই তুমি ব্যবহার করবে। ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্টস, এটাও তোমার ভূপৃষ্ঠেই রয়েছে। ল্যাবরেটরিতে আমরা যে সমস্ত কাজগুলো করি, ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্টস আর ইউজড অলমোস্ট এক্সক্লুসিভলি ফর রিসার্চ, সেন্সর ক্যালিব্রেশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল। যেখানে ল্যাবরেটরিতে তোমার বিভিন্ন ধরনের সেন্সারের কিরকম গুণগত মান কিরকম আছে, কতটা কোয়ালিটি আছে, এইগুলো বা গবেষণার কাজে
এগুলো ব্যবহৃত হয়ে থাকে। Much of what is learned from laboratory work is used to understand how remote sensing can be better utilized to identify different materials. আমাদের তো মেইনলি এই ইমেজটা যেটা আমরা নিচ্ছি সেটা গ্রাউন্ড বেস থেকেই হোক বা যে কোনো প্ল্যাটফর্ম থেকেই হোক, তার মেইন উদ্দেশ্যটা তো হচ্ছে আইডেন্টিফাই ডিফারেন্ট মেটেরিয়ালস, মানে আমরা আইডেন্টিফাই করতে চাইছি ভূপৃষ্ঠের বিভিন্ন অবজেক্টগুলোকে। তাই সেই ভূপৃষ্ঠের বিভিন্ন অবজেক্টগুলোকে আরো কত নিখুঁতভাবে আমরা বুঝতে পারবো, সেটা কিন্তু ল্যাবরেটরিতে সেটার একটা গবেষণা নিরন্তর চলছে। This contributes to the development of new sensors that improve an existing technology. এবং এই ল্যাবরেটরিতেই তোমার বিভিন্ন ধরনের সেন্সর, নতুন নতুন সেন্সরের উদ্ভাবন হচ্ছে, নতুন নতুন আরো বর্তমান যে প্রযুক্তিবিদ্যা তার থেকে আরো উন্নত ধরনের সেন্সর তৈরি করার দিকে মন দিচ্ছে। এছাড়া ফিল্ড ইনস্ট্রুমেন্টস, যেগুলো ফিল্ডে কাজ করা হচ্ছে, আর অলসো লার্জলি ইউজড ফর রিসার্চ পারপাসেস। This type of remote sensing instrument is often hand-held. তুমি কোনো ফিল্ডে গেছো, সেখানে হাতে করে কোনো একটা জিনিস, যেমন আমরা প্রিজমেটিক কম্পাস যেরকম করি, সেটা তো আমরা হাতে করে ধরেও কোনো একটা ফিল্ডে হয়তো তুমি ট্রাইপডটা নিয়ে যেতে পারলে না বা অসুবিধে আছে, সেখানে তুমি হাতে করে ধরেই কিন্তু প্রিজমেটিক কম্পাসের রিডিংটা নিতে পারবে। তাহলে হ্যান্ডহেল্ড or mounted on a tripod or other similar support, সেরকম ফিল্ডে গিয়ে ওই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোকে তুমি ব্যবহার করতে পারো। Permanent ground platforms are typically used for monitoring atmospheric phenomena, although they are also used for long-term monitoring of terrestrial features. দেখবে এই যে অ্যাটমসফেরিক যে ফেনোমেনা, প্রতিদিনের যে আবহাওয়ার যে আমরা উষ্ণতা, বৃষ্টিপাত, তোমার মেঘাচ্ছন্নতা, আর্দ্রতা, এগুলোর যে এগুলো পাই আর কি, সেগুলোকে মনিটর করে যে সমস্ত অ্যাটমসফিয়ার ফেনোমেনাগুলো, সেগুলোর জন্য কিন্তু গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম, সেটা পার্মানেন্ট থাকে, একদম পার্মানেন্টলি সেখানে একটা গ্রাউন্ড প্ল্যাটফর্ম থাকে, সেখানে অ্যাটমসফিয়ারিক ফেনোমেনাগুলোকে মনিটর করে। এছাড়াও তোমার দীর্ঘদিনের যে লং টার্ম যে সমস্ত টেরেস্ট্রিয়াল ফিচার্স আছে, সেগুলোরও মনিটরিং কিন্তু এই পার্মানেন্ট গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্মে হয়ে থাকে। এছাড়া টাওয়ার্স, ক্রেনস are often used to support research projects where a reasonably stable long-term platform is necessary. যেখানে এই সমস্ত টাওয়ারের থেকেও তুমি বিভিন্ন টাওয়ার, ক্রেনস, এগুলো এক ধরনের গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম। Towers can be built on site and can be tall enough to project through a forest canopy. দেখবে বিভিন্ন ধরনের ফরেস্টের কাছে একটা করে টাওয়ার থাকে, সমুদ্র সি বিচের কাছেও টাওয়ার থাকে, যেখান থেকে তুমি একদম টাওয়ারের উপর থেকে তুমি সেটাকে দেখতে পাবে, সেই অংশটাকে তুমি মনিটর করতে পারবে। যেরকম কোন একটা ফরেস্টের কাছে টাওয়ার থাকবে, সেটা ফরেস্ট ক্যানোপিটা, ওপরের যে ক্যানোপিটা তৈরি হয়, সেই ক্যানোপিটাও প্রজেক্ট করতে পারবে। সো দ্যাট এ রেঞ্জ অফ মেজারমেন্টস ক্যান বি টেকেন ফ্রম দ্য ফরেস্ট ফ্লোর, একদম ভূপৃষ্ঠ থেকে তুমি ফরেস্ট ফ্লোর থেকে তুমি মেজারমেন্টটা করতে পারবে, থ্রু দ্য ক্যানোপি অ্যান্ড ফ্রম অ্যাবাভ দ্য ক্যানোপি, অর্থাৎ সেই টাওয়ারের উপরেও, টাওয়ারে একদম উঁচুতে উঠেও তুমি কি করতে পারবে, যে ক্যানোপিটা নিতে পারবে ফরেস্টের উপরে, আর একদম ফ্লোরেও ফরেস্ট ফ্লোর থেকে তুমি ইমেজটা মেজারমেন্টটা করতে পারবে। সেই জন্য টাওয়ার্সটা এখানে ব্যবহার করা হয়ে থাকে। বোরিয়াসটা এসছে দ্য বোরিয়াল ইকোসিস্টেম অ্যাটমসফিয়ার স্টাডিজ। সেটা কি, দ্য বোরিয়াস ফিল্ড এক্সপেরিমেন্ট ওয়াজ কন্ডাক্টেড টু গেইন নলেজ অ্যাবাউট রিলেশনশিপ বিটুইন দ্য বোরিয়াল ফরেস্ট অ্যান্ড আর্থস অ্যাটমসফিয়ার। আমাদের পৃথিবী পৃষ্ঠের যে বায়ুমণ্ডলের সাথে এই বোরিয়াল ফরেস্টের যে কি সম্পর্ক আছে, সেইটা জানার জন্য এই বোরিয়াল ইকোসিস্টেম অ্যাটমসফিয়ার স্টাডি এটা ব্যবহৃত হয়ে থাকে। এটা একটা ফিল্ড এক্সপেরিমেন্ট, সেই ফিল্ড এক্সপেরিমেন্টটা অ্যাকচুয়ালি গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্মেই হয়ে থাকে। অ্যাকচুয়ালি বোরিয়াল ফরেস্ট জানো তোমরা, বোরিয়াল ফরেস্ট কাকে বলে? বোরিয়াল ফরেস্ট জানো না? আচ্ছা, বোরিয়াল ফরেস্টটা, হ্যাঁ, বোরিয়ালটা হচ্ছে অ্যাকচুয়ালি নর্দার্ন হেমিস্ফিয়ারে যেটা তাইগা বনভূমি, যেটা আর্টিকের নিচেই যেটা থাকে, সেইটা হচ্ছে যেটা টাইগা ফরেস্ট, যেখানে কনিফারাস ফরেস্ট, সরলবর্গীয় বনভূমি রয়েছে, সেই বোরিয়াল ফরেস্টটা অ্যাকচুয়ালি টাইগা বনভূমিকেই বলা হয়ে থাকে।
বেশ, এবারে আমরা আসবো এয়ারবোর্ন। এতক্ষণ আমরা বললাম গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম, এবারে এয়ারবোর্ন প্ল্যাটফর্ম। এয়ারবোর্ন প্ল্যাটফর্মস where the sole non-ground based platform, সেটা ভূপৃষ্ঠে নয়, ভূপৃষ্ঠ থেকে উপরে বোঝাই যাচ্ছে, for early remote sensing work. The first aerial images were acquired with a camera carried aloft by balloon in 1859. আমরা এর আগের দিনই এরিয়াল ফটোগ্রাফ পড়েছি, ডিটেইলে তোমরা নিশ্চয়ই পড়েছো সেটা, যেখানে বেলুনে করে মানে সেখানে তোমার ইমেজ নেওয়া হতো, সেটা ক্যামেরাটা বেলুনের মধ্যে থাকতো, যে ক্যামেরাটা করে ইমেজটা অ্যাকোয়ার করা হবে সেটা বেলুনের মাধ্যমেই হতো, সেটা অ্যালফট মানে ভূপৃষ্ঠ থেকে অনেকটা উপরে। ইন 1859 এটা প্রথম শুরু হয়। Balloons are rarely used today because they are not very stable. বেলুনটা খুব একটা স্টেবল না, তো উড়ে উড়ে যেতে পারে, আনস্টেবল একটা, and the course of flight is not always predictable. Although small balloons carrying expendable probes for still used for some meteorological research. এখন আর বেলুনটা সেরকম ব্যবহার করা হয় না, কারণ এর যে এটা এর ফ্লাইটটা এটা ঠিক অনেক সময় প্রেডিক্ট করা যায় না, যেরকম বাতাসের সাথে সাথে এটাও বিভিন্ন দিকে ভেসে যেতে পারে। আর কিন্তু এখনো কোনো কোনো ক্ষেত্রে তোমার মেট্রোলজিক্যাল রিসার্চের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে বেলুন ব্যবহার করা হচ্ছে। At present, airplanes, এখন তো এয়ারপ্লেন হয়ে গেছে বলে, airplanes are the most common airborne platform. এই আগে বেলুন ছিল, এখন এয়ারপ্লেন। নিয়ারলি আস্তে আস্তে প্রযুক্তির উন্নতির সাথে সাথে চেঞ্জ হচ্ছে প্ল্যাটফর্মগুলো। Nearly the whole spectrum of civilian and military aircraft are used for remote sensing applications. সেখানে এয়ারপ্লেনে করে মিলিটারি বিভিন্ন, তোমাদের আগের দিন বলেছিলাম এরিয়াল ফটোগ্রাফি, যে এরোপ্লেনে করে তোমরা নিশ্চয়ই দেখেছো এখন যে সমস্ত সীমান্ত অঞ্চলে সব এয়ারপ্লেনে করে বিভিন্ন মিলিটারি যে সমস্ত অ্যাকশন গুলো নিচ্ছে সেগুলো কিন্তু হচ্ছে। এছাড়া সিভিলিয়ান পারপাসেও এটা ব্যবহৃত হচ্ছে। When altitude and stability requirements for a sensor are not too demanding, simple low-cost aircraft can be used as platforms. মানে অনেক সময় সাধারণ একটা কোনো একটা কিছু আছে, সাধারণ কোনো অবজেক্ট মানে পারপাস আছে, সেখানে অল্টিটিউডটা খুব একটা ম্যাটার নয় বা স্টেবিলিটিটা খুব একটা ম্যাটার নয়, সেক্ষেত্রে তোমার এয়ারক্রাফট একটা লো কস্ট মানে খুব সাধারণ একটা স্বল্প ব্যয়ী এয়ারক্রাফট অ্যাজ এ প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছে। কিন্তু however, as requirements for greater instrument stability or higher altitudes become necessary, more sophisticated aircraft must be used. যদি তোমার অনেক হায়ার অল্টিটিউডে যেতে চাও, মানে অনেক উঁচু থেকে তোমাকে একটা ব্রড এরিয়ার ইমেজ নিতে হবে, এবং সেখানে তোমার একটা সেই এয়ারক্রাফটটা ভীষণ স্টেবল হতে হবে, তবে কিন্তু তোমাকে খুব সফিস্টিকেটেড অনেক আরো উন্নত প্রযুক্তিবিদ্যা সহ ভালো উন্নত দামি এয়ারক্রাফট তোমাকে ব্যবহার করতে হবে। এয়ারক্রাফট আর ডিভাইডেড ইন্টু 3 ক্যাটাগরিজ। 3 ধরনের এয়ারক্রাফট হচ্ছে: লো, মিডিয়াম আর হাই, based on their altitude restrictions. মানে কোন কোন কতটা উঁচুতে এয়ারক্রাফট গুলো থাকবে সেই অনুযায়ী 3টে ভাগে ভাগ করা হয়েছে। In general, the higher an aircraft can fly, the more stable a platform it is, but correspondingly more costly to operate and maintain. যত উঁচুতে হবে সেটা কিন্তু খুব স্টেবল হবে, তার প্ল্যাটফর্মটা খুব স্টেবল হবে এবং সেটা খুব কস্টলি হতে হবে, এবং সেটা অপারেট করা এবং মেনটেন করা খুব কস্টলি। লো অল্টিটিউড এয়ারক্রাফট typically fly below altitudes where supplemental oxygen or pressurization are needed. যে মনে ধরো সি লেভেল থেকে 12,500 ফিট এরকম যদি উচ্চতায় হয়, they are good for acquiring high spatial resolution data limited to a relatively small area. এখানে এটার জন্য আছে যে ঢাকা দেওয়া, দেয়ার গুড, এটা তোমার হাই স্পেশাল রেজলিউশন যদি হয় সেই হাই স্পেশাল ডেটার জন্য এটা ব্যবহার করা যেতে পারে। দিস ক্লাস অফ এয়ারক্রাফট ইজ ইনএক্সপেন্সিভ টু ফ্লাই অ্যান্ড ক্যান বি ফাউন্ড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। এটা পৃথিবীর সর্বত্রই এটা দেখা যাচ্ছে। Some of these airplanes are specially outfitted for mounting remote sensing instruments in the underside of the plane. অনেক সময় প্লেনের নিচেও এরকম দেওয়া থাকে। However, many times instruments are simply hang out
the door using simple mounts. কোন একটা ওই এয়ারপ্লেন থেকে ঝুলিয়ে দেওয়া হয়, যেরকম ভাবে তোমরা এগুলো দেখেছো না, কি বলে ওটাকে, ওই এয়ারপ্লেন থেকে ওটাকে ঝুলিয়ে দেওয়া হয় ক্যামেরাটাকে বা ওই সেন্সরটাকে, সেইভাবেও এরকম ভাবে করা হয়ে থাকে লো অল্টিটিউডের ক্ষেত্রে। হেলিকপ্টার্স, helicopters are usually used for low altitude applications where the ability to hover is required. Helicopters are quite expensive to operate and they are typically used only when needed. যখন দরকার হয় তখনই এটা ব্যবহার করা হয়। এছাড়া ultralight aircraft are a class of aircraft that is gaining a popularity. এখন বর্তমানে এই ultralight aircraftটা এখন প্রচলিত হচ্ছে। এই একটা অথরিটি, the Federal Aviation Authority, defines an ultralight as a single seat powered flying machine that weighs less than 254 pounds, has a top speed of 50, এটা কনফিগারেশন গুলো দিয়েছে যে কতটা ওয়েট নিতে পারবে, কতটা স্পিডে যাবে, সেই সমস্তগুলো সেটাতে দিয়েছে, কতটা ফুয়েল লাগবে সেগুলো। These small, often portable aircraft are inexpensive and are able to take off and land where larger aircraft cannot. কোন একটা বড় এই ছোট ছোট গুলো যেখানে যখন সেখান থেকে মানে যেতে পারে, নামতে পারে, কিন্তু বড় এয়ারক্রাফট গুলো তো সেটা পারে না। They are limited to flying at lower elevations and at slow speeds. এগুলো খুব ধীরে ধীরে যেতে পারছে তোমার স্মল এয়ারক্রাফট গুলো। If the demands of the remote sensing requirements are not too strict, ultralight aircraft may be a reasonable alternative to larger aircraft. সেই লার্জার এয়ারক্রাফটের কিছু লিমিটেশন রয়েছে, তো যেটা যেখানে সেখানে নামতে পারে না, এটা সেই সমস্ত জন্য আল্ট্রালাইট এয়ারক্রাফটটাই এখন বর্তমানে প্রচলিত হচ্ছে। মিড অল্টিটিউড এয়ারক্রাফট হ্যাভ অ্যান অল্টিটিউড লিমিট আন্ডার 30,000 ফিট। এর আগে এটা দেখেছিলাম 12,500 ফিট অ্যাবাভ সি লেভেল, আর এটা হচ্ছে 30,000 ফিট অ্যাবাভ সি লেভেল, মানে ওই উচ্চতায় এটা এই এয়ারক্রাফট গুলো থাকবে। দিস ইনক্লুডস আ নাম্বার অফ টার্বোপ্রপ এয়ারক্রাফট, এটাতে টার্বুলেন্স হলে সেগুলো কিন্তু নিতে পারবে। Often at higher altitudes there is less turbulence, so stability is better. তোমরা তো জানো ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার যে সমস্ত লেয়ার গুলো আছে, ট্রোপোস্ফিয়ারের পরে স্ট্র্যাটোস্ফিয়ারটা তো শান্তমণ্ডল বলা হয়, সেই হায়ার অল্টিটিউডসে ওই জন্য সেটা শান্তমণ্ডল, সেখানে স্টেবিলিটিটা বেটার। This class of airplane is used when stability is more important and when it is necessary or desired to acquire imagery from a greater distance than available from low altitude aircraft. Low altitude থেকে যখন একটু অনেকটা দূর থেকে তোলার প্রয়োজন হয়ে যায়, যেখানে স্টেবিলিটিটা দরকার, সেটা ওই ট্রোপোস্ফিয়ারের পরে স্ট্র্যাটোস্ফিয়ারে যেখানে স্টেবিলিটিটা রয়েছে, সেই জায়গায় এই এয়ারক্রাফট গুলো মিড অল্টিটিউড এয়ারক্রাফট থাকছে। These aircraft can obtain greater aerial coverage. তুমি যত নিচ থেকে তুলবে তোমার এরিয়াল কভারেজটা তো কম পাবে, তুমি যতই সেটা উঁচুতে নিয়ে যাবে, দেখবে আমরা কোনো ক্যামেরায় ছবি তুলতে গেলে পিছন থেকে একটু পিছিয়ে যায়, যাতে অনেকটা জায়গা আমরা কভার করতে পারি। আর কাছ থেকে যদি শুধু তুলি, শুধুমাত্র হয়তো মুখটা তুললাম বা শুধু তোমার ফিগারটা তুললাম, সেক্ষেত্রে কাছ থেকে তোলা হয়, কিন্তু যত পিছিয়ে যাবো তুমি একটা ব্রড ক্যানভাস পেয়ে যাচ্ছ। তাই সেই রকম এখানেও তোমার ওই গ্রেটার এরিয়াল কভারেজ পাওয়ার জন্য more quickly than low altitude platform. High altitude aircraft can fly at altitudes greater than 30,000 feet above sea level. 30,000 এর উপরেও যদি থাকে তখন সেটা higher altitude aircraft. This class of airplane is usually powered by jet engines. তাহলে জেট প্লেন যেগুলো ব্যবহার করা হয়, সেই জেট ইঞ্জিনটা পাওয়ার থাকে, and is used for specialized tasks such as atmospheric studies, research to stimulate satellite platforms and other applications where a high altitude platform is required. এই সমস্ত যেগুলো খুব স্পেশালাইজড টাস্ক, খুব স্পেসিফিক কিছু টাস্কের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। তো তা নাহলে তো এটা তো ভীষণ কস্টলি, সেজন্য হাই অল্টিটিউড এয়ারক্রাফট আর গুড ফর অ্যাকোয়ারিং লার্জ এরিয়াল কভারেজ। এটা আরো উঁচুতে চলে গেল বলে আরো অনেকটা জায়গা সে কভার করতে পারবে উইথ টিপিক্যালি লোয়ার স্প্যাশিয়াল রেজলিউশন। যত উপরে যাবে তোমার
রেজলিউশনটা তো কম হয়ে যাবে, স্প্যাশিয়াল রেজলিউশনটা ততটা হবে না যেরকম তুমি টোপোসিটে তুমি যে স্কেলে যতটা জায়গা দেখাচ্ছ, তুমি যদি অনেক বড় স্কেল নাও তোমার রেজলিউশনটা তো কমে যাবে। সেই জন্য তোমার সবসময় এই লো যেটা অল্টিটিউডে যে এয়ারক্রাফট থাকছে তার স্প্যাশিয়াল রেজলিউশনটা হাই, কিন্তু যত উপরে যাবে তার স্প্যাশিয়াল রেজলিউশনটা মানে স্পেসটা কতটা নিখুঁত ভাবে দেখানো যাবে। স্প্যাশিয়াল রেজলিউশন আমরা রেজলিউশনের পরে আসবো, কিন্তু অ্যাকচুয়ালি এমনি সাধারণ কথাই যে কতটা নিখুঁত ভাবে তুমি প্রত্যেকটা ফিচারকে আইডেন্টিফাই করতে পারবে। সেটা তো সম্ভব নয়, তুমি যত উঁচু থেকে নেবে তোমার প্রত্যেকটা ফিচার অত ভালো আইডেন্টিফাই করা যাবে না। তুমি যখন তোমার ছবিটা বলে শুধু আমার ছবিটা নাও, তাহলে তোমার ছবিটা খুব সুন্দর একটা করে আসবে, সেটা লো অল্টিটিউডে হলো। কিন্তু যখন হাই অল্টিটিউডে তোমার ছবির সাথে আরো অনেক কিছু, তোমার বাড়ির জায়গা টায়গা সমস্ত দেখাচ্ছে, তখন তোমাকে খুব ছোট্ট একটা দেখাবে, তোমাকে অত স্পেসিফিক ভাবে তোমার চোখ মুখ নাক অত ভালোভাবে বোঝা যাবে না। সেইটাই হচ্ছে এরকম, অর্থাৎ স্প্যাশিয়াল রেজলিউশনটা ভীষণ কম। Another class of aircraft that has been in use for many years in remote control aircraft or drones. এখন ড্রোনের ব্যবহার তো দেখছো বিভিন্ন জায়গায়, ড্রোনের মাধ্যমে এটা রিমোটলি কন্ট্রোল করা যায়, তুমি বাড়িতে বসেই যেখানে বসেই ওই ড্রোনটাকে তুমি চালনা করতে পারবে। সেইটা এখন বেশ ভালোভাবে যে কোনো অনুষ্ঠান বড় বড় দেবে, কোনো জনসভা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে বা পলিটিক্যাল লেভেলে, সেখানে কিন্তু ড্রোনের মাধ্যমে দেখা যায় যে সেটাকে চালিয়ে দেয়, যার ফলে কোনো রকম মানে কোনো অসুবিধা যাতে না হয়। Remotely controlled aircraft are often used for conditions when it may be too hazardous to fly. They have been used extensively by the military. এটা সাধারণত মিলিটারি পারপাসে ব্যবহার করা হতো, আর বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানেও আমরা দেখছি এটা ব্যবহার করা হচ্ছে, মানে স্পেসিফিক কোনো গভর্নমেন্টের কোনো অনুষ্ঠান সেই সমস্ত জায়গায়। এইবারে আমরা আসবো যেটা রিমোট সেন্সিং এর মেইন যে এরিয়া, সেটা হচ্ছে স্পেস বোর্ন প্ল্যাটফর্ম। সেই স্পেস বোর্ন প্ল্যাটফর্মটাই হচ্ছে স্যাটেলাইট। মহাশূন্যে যে সেন্সারগুলো রয়েছে, সেই সেন্সারগুলো কোথায় রয়েছে? সেই সেন্সারগুলো স্যাটেলাইটে রয়েছে। তাহলে স্যাটেলাইট বলতে কি বোঝায় তোমরা নিশ্চয়ই এর আগে পড়েছো যে স্যাটেলাইট কি জিনিস, পড়েছো তো। স্যাটেলাইটের একটা উপগ্রহ, যেরকম আমাদের পৃথিবীর চাঁদ একটা স্যাটেলাইট, সেরকম অ্যাকচুয়ালি এই স্যাটেলাইট শব্দটা এসেছে ফরাসি শব্দ থেকে, ফরাসি বা ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে, যেটার অর্থ হচ্ছে প্রহরী বা গার্ড বা অভিভাবক বলা চলে, সেইটা থেকে এসেছে। সেরকম আমাদের পৃথিবীর প্রথম কৃত্রিম স্যাটেলাইট হচ্ছে স্পুটনিক, সেটা 1957-এ হয়েছিল পৃথিবীর প্রথম। আর আমাদের ভারতের প্রথম কৃত্রিম স্যাটেলাইট হচ্ছে আর্যভট্ট, এটা 1975-এ। সুতরাং আমরা স্যাটেলাইট, এটা নিশ্চয়ই বুঝতে পারছি আমাদের পৃথিবীর প্রাকৃতিক স্যাটেলাইট, সেটা হচ্ছে চাঁদ, যে পৃথিবীর ভরকে কেন্দ্র ভরের কেন্দ্রীয় ভরের যে মাধ্যাকর্ষণ শক্তির টানেই চাঁদটা পরিভ্রমণ করছে। সেরকম আমাদের পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তির টানে ভরে যে অন্যান্য যে কৃত্রিম উপগ্রহগুলো পরিভ্রমণ করছে, সেগুলোই হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট। The most stable platform aloft is a satellite, which is spaceborne. The first remote sensing satellite was launched in 1960 for meteorology purpose. প্রথমে কিন্তু এটা মেট্রোলজিক্যাল পারপাসে, এই তত্ত্ব বা আবহাওয়া সংক্রান্ত বিষয়ে এটা ব্যবহৃত হয়েছিল। Now over 100 remote sensing satellites have been launched. তারপরে প্রচুর স্যাটেলাইট লঞ্চ হয়েছে, and more are being launched every year. প্রতি বছরই নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে সেটা আবিষ্কার হচ্ছে। The space shuttle is a unique spacecraft. এই space shuttle এটাই হচ্ছে একটা spacecraft. এই space shuttle is a unique spacecraft. যেরকম এয়ারক্রাফট দেখলাম, সেরকম স্পেস মহাশূন্যে যে ক্রাফট গুলো থাকবে সেটা হচ্ছে spacecraft that functions as a remote sensing satellite and can be reused for a number of missions. বিভিন্ন অনেকবার করে তুমি ব্যবহার করতে পারবে, রিউজ করতে পারবে। Most remote sensing satellites have been designed to transmit data to ground receiving stations. এখান থেকে তুমি ডেটাটাকে ট্রান্সমিট করছো, যেটা গ্রাউন্ডে তোমার যে স্টেশন রয়েছে সেই সমস্ত জায়গায় ওই স্যাটেলাইট থেকে তুমি ডেটাটাকে ট্রান্সমিট করবে। To receive data directly from a satellite,
the receiving station. ম্যাম কথাগুলো কেটে কেটে আসছে, শোনা যাচ্ছে না। কথা মানে সবারই কি এরকম আসছে না আমায়? হ্যাঁ, একটু অন্যরা বলো, সে প্রত্যেকের কি আসছে না তোমার একা? না ম্যাম, আমার কাছে পরিষ্কার আসছে। আচ্ছা, তাহলে তোমারই কিছু প্রবলেম আছে। বেশ। To receive data directly from a satellite, the receiving station must have a line of sight to the satellite. If there are not sufficient designated receiving stations around the world, any given satellite may not readily get a direct view to a station, leading to potential problems of data discontinuity. তোমাদের অডিট হওয়ার কারণ নেই, কারণ আমি তো তোমাকে বলেছি এটা রেকর্ড করে রাখছি এবং সেটা পরে তোমাদের শোনানো যাবে। সেই জন্য মাঝে মধ্যে সব বললে রেকর্ডিংটা হবে, ঠিক আছে? তোমরা এটা পরে পেয়ে যাবে, আমি আস্তে আস্তে দেবো। To work around this problem, data can be temporarily stored on board the satellite and then later downloaded upon acquiring contact with the receiving stations. ওই স্যাটেলাইটের সাথে রিসিভিং স্টেশনের একটা কন্ট্যাক্ট থাকছে এবং সেখান থেকে ডেটাগুলো ডাউনলোড করে নিচ্ছে। Another alternative is to relay data through TDRSS, tracking and data relay satellite system. এই TDRSS এর মাধ্যমে ডেটাটাকে রিলে করা হচ্ছে। A network of geosynchronous geostationary communication satellites deployed to relay data from satellite to ground stations. এই সিস্টেমের মাধ্যমে স্যাটেলাইট থেকে গ্রাউন্ড স্টেশনে যে রিলে ডেটা হচ্ছে সেটা কিসের মাধ্যমে হচ্ছে? এই TDRSS এর মাধ্যমে। আর এছাড়া অন্যান্য যে অনবোর্ড যে সমস্ত স্যাটেলাইট সিস্টেম আছে সেখানে রিসিভিং স্টেশনে সেটা টেম্পোরারিলি একটা স্টোরড অনবোর্ড সিস্টেম আছে, সেখান থেকে ডাউনলোড করেও হচ্ছে। বিভিন্ন পদ্ধতিতেই হওয়া যায়। The payload for remote sensing satellites can include photographic systems, electro-optical sensors, microwave or LIDAR systems. এই সমস্ত মাধ্যমে কিন্তু জিনিসগুলো লোড হচ্ছে। For applications benefiting from the simultaneous coverage by different sensors, more than one sensing system can be mounted on a single satellite. একটা স্যাটেলাইটের মাধ্যমে মধ্যে অনেকগুলো সেন্সর, বিভিন্ন রকমের সেন্সিং সিস্টেম, সেই সব সেন্সিং সিস্টেম সেখানে একটাতেই কিন্তু মাউন্ট করা যাবে, একটাতেই রাখা যাবে, এরকমই তোমার কভারেজ করা আছে। In addition to sensor systems, there are often devices for recording, pre-processing and transmitting the data. ওই সমস্ত সেন্সর সিস্টেম ছাড়া, মানে সেন্সর সিস্টেম কি করছে? তোমার ওই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা তো ক্যাপচার করছে এবং যে ক্যাপচার করে ডেটাটাকে আবার কি করছে? রেকর্ড করছে। রেকর্ড করে সেটাকে প্রি প্রসেস করছে। রেকর্ড করলে সেটাই তো আর দেওয়া যায় না, সেটাকে আবার প্রি প্রসেসিং করতে হচ্ছে এবং ট্রান্সমিটিং the data. In space-borne remote sensing, sensors are mounted on board a spacecraft. একটা স্পেসক্রাফটের মধ্যে একটা বোর্ডের মধ্যে এই সেন্সরগুলো লাগানো থাকে। অরবিটিং দ্য আর্থ, এই পৃথিবীর কক্ষপথ, পৃথিবীর চারদিকে একটা কক্ষপথে স্যাটেলাইট গুলো ঘোরে, যেমন চাঁদের একটা কক্ষপথ আছে পৃথিবীর চারদিকে ঘুরছে, সেরকম এই পৃথিবীর চারদিকে কৃত্রিম উপগ্রহগুলো কিন্তু একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। তাহলে কক্ষপথ বলতে কি বোঝায় সেটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না, যে উপগ্রহ যে পথে পৃথিবী বা অন্যান্য গ্রহের চারিদিকে অবিরাম ঘুরে যাচ্ছে সেই পথকে আমরা বলবো কক্ষপথ, ঠিক আছে? বা যে পথ অনুসরণ করছে সেটাই হচ্ছে কক্ষপথ। এবার কক্ষপথ কতগুলো আছে সেগুলো আমরা পরে আবার পড়বো। At present there are several remote sensing satellites, বিভিন্ন রকমের রিমোট সেন্সিং স্যাটেলাইট রয়েছে, providing imagery for research and operational applications. এই স্যাটেলাইটগুলো বিভিন্ন ইমেজ আমাদের দিচ্ছে রিসার্চের জন্য, কোনো অপারেশনাল অ্যাপ্লিকেশনসের জন্য। Spaceborne remote sensing provides the following advantages, যেগুলো কি কি অ্যাডভান্টেজ আছে স্পেসবোর্নে। সেটা কি করছে? ল্যান্ড এরিয়া কভারেজ। তুমি ভাবো, যেটা এয়ারবোর্নে যে অল্টিটিউডের কথা বলা হলো, এটা তো পৃথিবীর মানে মহাশূন্যে রয়েছে, অর্থাৎ এর লার্জ এরিয়া অফ কভারেজ, মানে যে এটা হতেই হবে আর কি, যত আরো উপরে বাইরে চলে গেল, যার ফলে সেটা হচ্ছে তোমার লার্জ এরিয়া কভারেজ দিতে পারবে।
frequent and repetitive coverage of an area of interest, বারবার একটা জায়গার কভারেজ দিতে পারবে, রিপিট করতে পারবে, হ্যাঁ, এবং খুব ফ্রিকোয়েন্টলি তুমি কভারেজটা দিতে পারছো। quantitative measurement of ground features using radiometrically calibrated sensors, বিভিন্ন কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট, কোন জায়গার কত মাপ পরিমাপ সমস্ত তুমি কিন্তু গ্রাউন্ড ফিচারের সেগুলো পেয়ে যাবে। সেমি অটোমেটেড কম্পিউটারাইজড প্রসেসিং অ্যান্ড অ্যানালিসিস, মানে ওটা অটোমেটিক্যালি প্রসেসিং হয়ে যাবে, কম্পিউটারাইজড প্রসেসিং। আমরা এখন যেরকম দেখছি না, এরা এরপরে তোমরা দেখবে যে ইমেজ প্রসেসিং, তখন কোন একটা ইমেজে কম্পিউটারের মাধ্যমে তুমি পুরো ল্যান্ড ইউজ ল্যান্ড কভার বের করে নিতে পারবে, বা এই যে বিভিন্ন ধরনের যে সমস্ত মেজারমেন্টস গুলো একটা ফর্মুলা পুট করলেই তুমি গোটা এরিয়ার একটা কভারেজ পেয়ে যাবে, মেজারমেন্ট পেয়ে যাবে। রিলেটিভলি লোয়ার কস্ট পার ইউনিট এরিয়া অফ কভারেজ, একটা ইউনিট এরিয়া অফ কভারেজ তো কম পড়বে। তুমি যখন একটা জায়গার করাতেই তুমি গোটা এরিয়ার পেয়ে যাচ্ছ, তাহলে তোমাকে প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা করে করতে হচ্ছে না, তাহলে পার ইউনিট এরিয়া কভারেজের কস্টটা অটোমেটিক্যালি কমে যাচ্ছে। Satellite imagery has a generally lower resolution compared to aerial photography, যেহেতু এটা অনেক বাইরে মহাশূন্যে রয়েছে, অনেক উঁচুতে রয়েছে, যার ফলে কি হচ্ছে এর রেজলিউশনটা লো হচ্ছে। এরিয়াল ফটোগ্রাফি থেকে, এরিয়াল ফটোগ্রাফটা তো আমরা দেখলাম যে কতটা পৃথিবী পৃষ্ঠ থেকে কতটা হাইটে রয়েছে, আর এটা তো মহাশূন্যে রয়েছে, সেজন্য এর স্প্যাশিয়াল রেজলিউশনটা কম। However, very high resolution imagery up to 1 meter resolution, 1 মিটার মতো তুমি পরিষ্কার বুঝতে পারবে, 1 মিটারের মধ্যে যা যা ফিচার্স আছে সেটা তুমি বুঝতে পারবে, 1 মিটার রেজলিউশন is now commercially available to civilian users, আমাদের সাধারণ মানুষদের ব্যবহারের জন্য, with the successful launch of the Iconos 2 satellite, এটা 1999 সালের 24শে সেপ্টেম্বর এই Iconos 2 স্যাটেলাইটটা বেরিয়েছে, যার রেজলিউশনটা হচ্ছে হাই রেজলিউশন, 1 মিটার রেজলিউশন। এটা হচ্ছে এই স্যাটেলাইটটার ছবি Iconos 2, ঠিক আছে। এবারে আমরা আসবো স্যাটেলাইট অরবিট, যে অরবিটের কথা বলছিলাম। A satellite follows a generally elliptical orbit around the earth, এটা উপবৃত্তাকার কক্ষপথে এটা ঘুরছে। The time taken to complete one revolution of the orbit is called the orbital period. একটা one revolutionটা তোমরা নিশ্চয়ই জানো, যে কোন একটা পৃথিবী যেমন সূর্যের চারিদিকে ঘুরছে সেটা হচ্ছে রেভলিউশন, আর রোটেশনটা কি, পৃথিবী যখন নিজের চারিদিকেই ঘুরবে সেটা হচ্ছে রোটেশন। তাহলে এটাও পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসছে, এটা ওয়ান রেভলিউশন, সেই অরবিট সেটাকে বলছে অরবিটাল পিরিয়ড, ঠিক আছে। এটা কিন্তু রোটেশন নয়, ঠিক আছে। The satellite traces out a path on the Earth's surface called its ground track. যে স্যাটেলাইটটা ভূপৃষ্ঠের যে পথটাকে ট্রেস করে করে যাবে, যে পথের ছবিটা নিয়ে নিয়ে যাবে, সেটাকে বলতে গ্রাউন্ড ট্র্যাক। সেই অ্যাজ ইট মুভস অ্যাক্রস দ্য স্কাই, এই আমাদের মহাশূন্যের মধ্যে দিয়ে ওটা ক্রস করতে করতে যাবে এবং ভূপৃষ্ঠের ছবিটা নিতে নিতে যাবে। যে পথটার ছবি নেবে ভূপৃষ্ঠের, সেই পাথটাকে বলছে গ্রাউন্ড ট্র্যাক। As the earth below is rotating, আর্থটা তো ঘুরছে, আবার ওই স্যাটেলাইটটাও ঘুরছে, তো স্যাটেলাইট যেটা ঘুরছে সেটা হচ্ছে রেভলিউশন, আর আর্থ ঘুরছে ওটা রোটেট করছে নিজের চারিদিকেই, অ্যাক্সিসের চারিদিকেই ঘুরছে। The satellite traces out a different path on the ground in each subsequent cycle. আর্থ তো ঘুরছে, রোটেট করছে, তার সাথে সাথে স্যাটেলাইটটাও ঘুরছে, তাহলে একটা সাইকেল হচ্ছে, আর্থে ঘোরার সাথে সাথে আবার স্যাটেলাইটও ঘুরছে, তার একটা সাইকেল রয়েছে। Remote sensing satellites are often launched into spatial orbits such that the satellite repeats its path after a fixed time interval. একটা স্যাটেলাইট একবার পাক খেলো, আবার একটা পাক খেলো, এই যে রিপিট হচ্ছে, এই রিপিট পাথ, এটা একটা ফিক্সড টাইম আছে, হ্যাঁ, এই টাইমের কোনো হেরফের হবে না। যেমন আমাদের পৃথিবী 24 ঘন্টায় তার নিজের চারদিকে ঘুরছে, আবার সূর্যের চারদিকে ঘুরছে 365 দিনে, এটা একটা ফিক্সড যেরকম টাইম ইন্টারভ্যাল রয়েছে, এখানে স্যাটেলাইট ওটাই কিন্তু রিপিট করছে একটা ফিক্সড টাইম ইন্টারভ্যালে। দিস টাইম ইন্টারভ্যাল ইজ কল্ড দ্য রিপিট সাইকেল, এটাই স্যাটেলাইটের রিপিট সাইকেল।
Satellites can be classified by their orbital geometry and timing. তার অরবিটটা কিরকম, তার টাইমিংটা কিরকম, সেই অনুযায়ী স্যাটেলাইটকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। 3 orbits commonly used for remote sensing satellites. Those are geostationary, equatorial and sun synchronous. এই তিনটে স্যাটেলাইট এটা অ্যাকর্ডিং টু অরবিট এটাকে আমরা ভাগ করতে পারি। তাহলে বোঝা গেল, তাহলে আমরা অরবিটাল জিওমেট্রি টাইমিং অনুযায়ী জিওস্টেশনারি, ইকুয়েটোরিয়াল আর সান সিনক্রোনাস। আচ্ছা, তাহলে আমরা প্রথমে পড়ছি জিওস্টেশনারি। এটাকে জিওস্টেশনারি স্যাটেলাইট হ্যাজ এ পিরিয়ড অফ রোটেশন ইকুয়াল টু দ্যাট অফ আর্থ। পৃথিবী যেমন তার নিজের অ্যাক্সিসের চারিদিকে 24 ঘন্টায় একবার ঘুরে আসছে, এই স্যাটেলাইটটা ঠিক একইভাবে পৃথিবীর ওই গতির সাথে গতি মিলিয়ে এটাও 24 ঘন্টায় একবার ঘুরে আসছে। তাহলে কি এ ঠিক যে জায়গাটা ছবি নিয়ে নিয়ে পরপর যাচ্ছে, পৃথিবীটাও ঘুরছে, স্যাটেলাইটটাও ঘুরছে। সো দ্য স্যাটেলাইট অলওয়েজ স্টেজ ওভার দ্য সেম লোকেশন অন দ্য আর্থ। তাহলে একটা জায়গারই ছবি তুমি পরপর নিয়ে যাচ্ছ, টাইম টু টাইম নিয়ে যাচ্ছ। Communications and weather satellites often use geostationary orbits with many of them located over the equator. The equator এর উপরে রয়েছে স্যাটেলাইট, সেই জন্য এটাকে বলছে জিওস্টেশনারি। এটা স্টেশনারি, তো মানে ওই যে দেখে মনে হবে যেন পৃথিবীটাও ঘুরছে, স্যাটেলাইটও ঘুরছে, ওই জন্য স্যাটেলাইটের কোনো মুভমেন্টটা বোঝা যাবে না, স্যাটেলাইটটা যে ঘুরছে সেটা বোঝা যাবে না, যেহেতু পৃথিবীর গতির সাথে সাথেই ঘুরছে, সেজন্য দেখে মনে হবে স্টেশনারি, একটা জায়গায় স্থির হয়ে আছে, তাই এটাকে বলা হচ্ছে জিওস্টেশনারি। এটা সাধারণত কমিউনিকেশন দেখার জন্য, এই যে একটা জায়গারই বারবার টাইম টু টাইম 1 আওয়ার পরপর যে ছবি নিয়ে যাচ্ছে, তাহলে কমিউনিকেশনটা দেখতে পারবে কখন কিরকম কমিউনিকেশন রয়েছে, বা ওয়েদারের কিরকম হেরফের রয়েছে। ওয়েদার তো সবসময় পরিবর্তিত হয়, আবহাওয়া যেটা পরিবর্তিত হচ্ছে সবসময়, যে একটা অংশরই সেটা সবসময় নিতে পারছে, সেটা হচ্ছে জিওস্টেশনারি স্যাটেলাইট। In an equatorial orbit, a satellite circles Earth at a low inclination. The angle between the orbital plane and the equatorial plane, ওটাকে বলছে low inclination. The space shuttle uses an equatorial orbit with an inclination of 57 degree. এই 57 ডিগ্রি ইনক্লিনেশনে ওই স্যাটেলাইটের অরবিটটা অবস্থান করছে, যেটাকে এটা হচ্ছে ইকুয়েটোরিয়াল অরবিট। তাহলে জিওস্টেশনারি স্যাটেলাইটের অরবিটটা কি রকম? ইকুয়েটোরিয়াল অরবিট। If a satellite follows an orbit parallel to the equator in the same direction as the Earth's rotation and with the same period of 24 hours, the satellite will appear stationary with respect to the Earth surface. Earth surface এর ভূপৃষ্ঠের পরিপ্রেক্ষিতে সেটাকে মনে হবে স্থির হয়ে আছে, তার মুভমেন্টটা বুঝতে পারা যাবে না। This orbit is geostationary orbit. তাহলে এর ক্যারেক্টারিস্টিক্স গুলো কি হবে? স্যাটেলাইট তাহলে প্রথমটাই হলো ইকুয়েটোরিয়াল অরবিট, এবং এটা স্টেশনারি, অ্যাপিয়ার লাইক আ স্টেশনারি, এটা 24 আওয়ার্সে ঘুরে আসছে। Satellites in the geostationary orbit are located at a high altitude of 36,000 kilometer. এটা 36,000 কিলোমিটার এরকম একটা অল্টিটিউডে এটা অরবিটে জিওস্টেশনারি স্যাটেলাইটটা রয়েছে। These orbits enable to satellite to always view the same area on the earth, একই লোকেশনটা বারবার দেখাবে। A large area of the earth can also be covered by the satellite, একটা বড় অংশ ছবি এটা থেকে নিতে পারা যায়, কিন্তু ওই একই লোকেশন দেখা যাবে। The geostationary orbits are commonly used by meteorological satellites. এটা সাধারণত মেট্রোলজিক্যাল স্যাটেলাইটের জন্য, যে আবহাওয়ার ঘন ঘন যে পরিবর্তন ঘটছে, এই যে কোনো একটা ঘূর্ণিঝড় আসছে, তার এই যে পরিবর্তন, সেটা দেখার জন্য এই মেট্রোলজিক্যাল পারপাসে এই জিওস্টেশনারি স্যাটেলাইটটা ব্যবহৃত হয়ে থাকে। এই রকম ভাবে এটা দেখছো যে এই যে পৃথিবীর চারদিকে এরকম ভাবে ঘুরছে, এই অংশটার ছবি নিয়ে যাবে, কিন্তু এখানে আছে, আবার যখন এটা ঘুরবে পৃথিবীটাও তো ঘুরে যাবে, অর্থাৎ এও কিন্তু তখন এই পৃথিবীটাও ঘুরে এদিকে চলে আসবে, অর্থাৎ এই অংশটা এইদিকেও চলে আসছে, এটা এই স্যাটেলাইটটা তখন এখানে চলে আসছে। তাই এই পৃথিবীর চারিদিকে এরকম ভাবে ঘুরতে ঘুরতে এলিপ্টিক্যাল একটা অরবিটে, এটা ইকুয়েটোরিয়ালের মধ্যে রয়েছে, সেই জন্য এটাকে বলছে জিওস্টেশনারি অরবিট।
ঠিক আছে। নিয়ার পোলার অরবিটস, নিয়ার পোলার মানে একদম পোলে নয়, পোলের কাছাকাছি, তাই এটাকে বলছে নিয়ার পোলার অরবিটস। আর নিয়ার পোলার অরবিট ইজ one with the orbital plane inclined at a small angle, খুব সূক্ষ্ম কোণে এটা ইনক্লাইন হয়ে আছে with respect to the Earth's rotation axis। আর্থের তো একটা, আর্থ তো পৃথিবীও তো মানে তার অক্ষটা একটু হেলে থাকে, ইনক্লাইন্ড আছে পৃথিবীর অক্ষটাও, সেই পৃথিবীর অক্ষের সাথেই এটাও, এই অরবিটটাও কিন্তু একটু হেলে আছে। আর স্যাটেলাইট ফলোইং এ প্রপারলি ডিজাইনড নিয়ার পোলার অরবিট passes close to the poles, পোলের কাছাকাছি, পোল দিয়ে নর্থ টু সাউথ, নর্থ টু সাউথ, কিন্তু একদম নর্থ টু সাউথ, একদম নর্থে নয় সাউথে না, নর্থ থেকে একটু দূরে, নর্থ থেকে মানে কাছে, নর্থ থেকে কাছে, and is able to cover nearly the whole earth। এই নর্থ টু সাউথ করছে বলে গোটা পৃথিবীটারই ছবি সে নিতে পারছে ইন এ রিপিট সাইকেল, একবার রিপিট করতে করতে এই কিন্তু পোলার অরবিটে এটা পুরো পৃথিবীর পিকচারই সে কিন্তু নিতে পারছে। Sun-synchronous satellites have orbits with high inclination angles passing nearly over the poles. Orbits are timed so that the satellite always passes over the equator at the same local sun time. তোমরা যেরকম দ্রাঘিমাগুলো দেখেছো না, দ্রাঘিমাগুলো একটা 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 করে দ্রাঘিমা যে চেঞ্জ হচ্ছে, ঠিক এরকম ভাবেও in this way the satellites maintain the same relative position with the sun for all of its orbits। যেমন পৃথিবীর সূর্যের চারদিকে পৃথিবী যেরকম ভাবে ঘুরছে, এটাও কিন্তু ওই মানে স্যাটেলাইটটা ঠিক ওই রকম ভাবেই ঘুরে ঘুরে যাচ্ছে, অর্থাৎ এক একটা সময় পৃথিবীর এক একটা জায়গার সে ছবি নিতে পারছে। Many remote sensing satellites are sun synchronous, which ensures repeatable sun illumination conditions। এই যে বছরের বিভিন্ন সময় সূর্যের পতন কোণ বিভিন্ন রকমের হয়ে থাকে এবং সূর্যের যে আলো পৌঁছয় আমাদের পৃথিবীতে, সেই আলোটারও কোয়ান্টিটি কোয়ালিটি বিভিন্ন রকম হয়ে থাকে। ঠিক সেরকম ভাবেই এই সান সিনক্রোনাস স্যাটেলাইটটা সেরকম ভাবেই স্পেসিফিক সিজন, এক একটা ঋতুতে এক এক রকম যে আমরা সূর্যের আলোটা পাচ্ছি সেই অনুযায়ী সে কিন্তু ইমেজটা নিচ্ছে। Because the sun synchronous orbit does not pass directly over the poles, it is not always possible to acquire data for the extreme polar regions। যেহেতু এটা পোলটাকে তো কভার করছে না, পোল থেকে একটু দূরে, সেই জন্য মানে পোলের কাছাকাছি কিন্তু পোলে নয় আর কি, সেজন্য পোলার রিজিয়নের কোনো ডেটা কিন্তু এটা একদম এক্সট্রিম মানে পোলার, সেই পোলার রিজিয়নের ডেটা কিন্তু এই স্যাটেলাইট থেকে কিন্তু পাওয়া যাচ্ছে না। The frequency at which a satellite sensor can acquire data of the entire Earth depends on sensor। তোমার সেন্সরটা কি রকম সেটার অনুযায়ী যে গোটা পৃথিবীর তুমি ছবি নিচ্ছ, এটা তো একটা অরবিট, আমরা জানলাম যে এই অরবিটে এই স্যাটেলাইটটা রয়েছে, ওই স্যাটেলাইটে কিরকম সেন্সর রয়েছে তার উপর নির্ভর করছে, আর অরবিটাল ক্যারেক্টারিস্টিক্সটাই বা কিরকম তার উপর নির্ভর করছে সেই স্যাটেলাইটটা কিরকম ধরনের ডেটা অ্যাকোয়ার করবে। For most remote sensing satellites, the total coverage frequency ranges from twice a day to once every 16 days। একটা দিনে দুবার করে এটা ঘুরছে এবং to once every 16 দিন অন্তর অন্তর এটা চেঞ্জ হচ্ছে, কিন্তু একদিনে দুবার করে এটা ফ্রিকোয়েন্সিটা রয়েছে। Another orbital characteristic is altitude, কতটা উঁচুতে অবস্থান করছে। The space shuttle has a low orbital altitude of 300 km, whereas other common remote sensing satellites typically maintain higher orbits ranging from 600 to 1000 km। Space shuttle বলে যে ওটা রয়েছে সেটা হচ্ছে লো অরবিটাল অল্টিটিউড, তার হাইটটা হচ্ছে 300 কিলোমিটার, আর অন্যান্য যেসবগুলো থাকে সেগুলো মোটামুটি 600 থেকে 1000 কিলোমিটারের মধ্যে এটা থাকে। এটা হচ্ছে সান সিনক্রোনাস অরবিট। এটা দেখো, এই যে পোল, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, কিন্তু এটা পোলে কি আছে, পোলের দেখো পোল থেকে একটু কাছেই, পোলের কাছেই, হ্যাঁ, সে একদম পোলে কিন্তু নয়, হ্যাঁ, সেই জন্য এই যে স্যাটেলাইটটা এইভাবে ঘুরে ঘুরে যাচ্ছে, স্যাটেলাইট ডিরেকশন দেখা যাচ্ছে, আর এটা আর্থ রোটেশন, এটা আর্থ রোটেশন এভাবে রোটেট করছে আর স্যাটেলাইট ডিরেকশনটা এরকম ভাবে করছে, আর এই জায়গাটার প্রত্যেকটা জায়গায় ছবি নিতে নিতে যাচ্ছে,
এইভাবে এইটা একবার নিল, আবার এটা ঘুরে গেল, আবার এই পাশে ঘুরলো। এই যত পৃথিবীও ঘুরছে তার সাথে সাথে স্যাটেলাইটটাও কিন্তু কন্টিনিউয়াসলি এই নর্থ টু সাউথ কিন্তু ইমেজ নিতে নিতেই যাচ্ছে। সেই জন্য এটা হচ্ছে সান সিনক্রোনাস অরবিট। ঠিক আছে। Earth observation satellites usually follow the sun synchronous orbit. সাধারণত এই আর্থ অবজারভেশন যে স্যাটেলাইটস গুলো সেগুলো এইটাই নিয়ে থাকে। A sun synchronous orbit is a near polar orbit whose altitude is such that the satellite will always pass over a location at a given latitude at the same local solar time. এক সূর্যের সময় অনুযায়ী তো তোমার এটা পাস করে একটা ল্যাটিটিউডেই বিভিন্ন লংিটিউড অনুযায়ী সময়টা চেঞ্জ হয়ে থাকে। আমাদের ভারতেই দেখবে বিভিন্ন লংিটিউডে একটা ল্যাটিটিউডের মধ্যে বিভিন্ন লংিটিউডে তোমার সময়টা পরিবর্তন হতে শুরু করে থাকে, পরিবর্তন হয়ে যায়। ঠিক সেই রকম ভাবে এই স্যাটেলাইটটাও এরকম ভাবে সময় অন্তর সোলার টাইম অনুযায়ী, লোকাল সোলার টাইম অনুযায়ী একটা লোকেশনেরই তোমার ছবি নিয়ে যাচ্ছে। In this way, the same solar illumination condition, except for seasonal variation, can be achieved for the images of a given location taken by the satellite. এর ফলে কি হচ্ছে, তুমি একটা ভ্যারিয়েশন দেখাতে পারবে কোন একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে, তুমি ভ্যারিয়েশনটা সেখানে সিজনাল ভ্যারিয়েশন দেখাতে পারবে। একটা ঋতুতে সেই অঞ্চলটা কিরকম থাকে, অন্য ঋতুতে সেই অঞ্চলটা কিরকম থাকে, তুমি ভ্যারিয়েশনটা সেখানে দেখাতে পারছো। আচ্ছা আচ্ছা, আজকে কি এ পর্যন্ত থাকবে না আমি কন্টিনিউ করব? হ্যালো। হ্যাঁ ম্যাম, এ পর্যন্তই থাকুক আছে। আচ্ছা, হ্যাঁ, কারণ এখনো অনেকখানি আছে, এটা আজকে শেষ করা যাবে না, বুঝতে পারছি। সেই জন্য এরপরে যেটা রিমোট সেন্সিং স্যাটেলাইটস এর বিভিন্ন যে সমস্ত কভারেজ গুলো আছে সেগুলো প্রত্যেকটা রেজলিউশন দিয়ে আলাদা আলাদা করে সেগুলো আমরা করবো। এখানে অনেকখানি আছে। এরপরে সেন্সার আছে, সেন্সার গুলো করবো। ঠিক আছে। আচ্ছা, এটা একটু বলে দিই যে ওয়েভলেংথটা কিরকম। Several remote sensing satellites are currently available, providing imagery suitable for various types of applications. The applications একটু জেনে নাও। Each of these satellite sensor platform is characterized by the wavelength bands. তোমাদের আগের দিন আমি ওয়েভলেংথ গুলো পড়িয়েছি, ওই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ওটা কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে। কোন ওয়েভলেংথের কোন ব্যান্ডসটা কোন ওয়েভলেংথের জন্য। Employed in image acquisition, spatial resolution of the sensor, the coverage area and the temporal coverage. That is how frequent a given location on the earth surface can be imaged by the imaging system. ওই স্যাটেলাইটের মধ্যে একটা ইমেজিং সিস্টেম আছে, সেই ইমেজিং সিস্টেমের মাধ্যমে কি করে টেম্পোরাল ভ্যারিয়েশন দেখানো হচ্ছে, কি করে এরিয়া অফ কভারেজ কতখানি দেখা যাচ্ছে, স্প্যাশিয়াল রেজলিউশনটা কতটা নিখুঁত ভাবে হচ্ছে, কতখানি নেওয়া হচ্ছে এবং কোন ওয়েভলেংথে ডেটাটা অ্যাকোয়ার করা হচ্ছে। সেন্সর অনুযায়ী এক একটা সেন্সর এক একটা ওয়েভলেংথে ডেটা অ্যাকোয়ার করতে পারে। সেইভাবে তোমার এই স্যাটেলাইট সেন্সর প্ল্যাটফর্মটার ক্যারেক্টারিস্টিক্স গুলো ডিপেন্ড করছে। ঠিক আছে, বেশ, ঠিক আছে, এই পর্যন্ত থাক। হ্যাঁ।